গত 19 জুলাই রাজধানী মিরপুর এই 14 নম্বর কাফরুলে জামিউল উলুম মাদ্রাসার যে গলিটি আছে সেই গলিতে যে এক কলোনি রয়েছে, কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ, তার পাশেই যে হাউজিং যে কলোনি রয়েছে সেই কলোনির এই কক্ষটাতে 11 বছরের যে ছেলেটি থাকতো, তার নাম স্বামী, সে কিন্তু আসলে মারা যান গুলির আঘাতে, গুলিবিদ্ধ হয়ে। আমরা একটু কথা বলবো বা সেখানে যাওয়ার চেষ্টা করবো আসলে ঘটনাটি সেদিনে কি হয়েছিল, কিভাবে লেগেছে, আর বাবা মা তার যে সন্তান সেই সন্তানের সঙ্গে শেষ কথাটি কি হয়েছে সেটাই জানবো। চলুন। আসসালামু আলাইকুম। দর্শক, ইনি হচ্ছেন সেই স্বামীর যে 11 বছরের যে ছেলেটি মারা গেছে গুলিবিদ্ধ হয়ে, তার বাবা। একটু জানবো আপনার কাছ থেকে যে সেদিন কোন রুমটাতে হয়েছিল, একটু যদি আমাদের দেখাতেন। একটু আসবেন এখানে। আরেকজন সাথে যে ছেলেটি মারা গেছে স্বামী, সে হচ্ছে মাদ্রাসায় পড়তেন, নুরানি খ শাখায় আমরা যদি জানি। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতেই আসলে মাগরিবের পর 7টার পর আসলে গুলিবিদ্ধ হয়। এখানে এই ফ্লোরটাতেই, এই রুমের যে ফ্লোর, সেই মেঝেতেই তার দেহটি পড়ে থাকে গুলিবিদ্ধ অবস্থায়। ঠিক এই জানালাটি আমরা যতদূর জেনেছি পরিবারের কাছ থেকে, সেদিন ভয়াবহ সংঘর্ষ ছিল। ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্নভাবে প্রতিরোধ করার, গড়ে তোলার একটা চেষ্টা করেছিল আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেই সময়টাতে, যাতে করে টিয়ারশেলের যে গ্যাস আমরা সচরাচর খেয়ে ফেলি বা আমাদের যেটা হয় যে টিয়ারশেলের গ্যাসটা যাতে করে রুমে না আসে, সেটার জন্যই আসলে মূলত এখানে যে বাবার সাথে পরিচয় করে দিলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার ছোট ভাই ঠিক এভাবেই জানালাটা এভাবেই ঠিক আটকাচ্ছিল যাতে করে টিয়ারশেলের গ্যাসটা ভেতরে প্রবেশ না করে। ঠিক তখনই আসলে গুলিটা এই বরাবর চলে আসে। এই বরাবর চলে আসার পরে এইভাবে যখন শাট ডাউন করে, তখন কিন্তু গুলিটা এদিকে গিয়ে, আমি একটু দেখাতে চাই যে গুলিটা গিয়ে সরাসরি কোন জায়গাটা আঘাত করেছে, এই ওয়ালটাতে, এই দেয়ালে আঘাত করে। ঠিক এখানে যে অবস্থান করছিল, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। পুরো বিষয়টা আমি যতটুকু জেনেছি সেটাই আপনাদের সঙ্গে দেখানো বা কথা বলার, জানানোর চেষ্টা করেছি। আমি একটু কথা বলবো তার সঙ্গে। একটু আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুশিউর রহমান ইমন। আচ্ছা, সেদিন কি হয়েছিল যদি একটু আমাদেরকে একটু জানাতেন, যে কতটুকু সেদিন আর কি রাস্তায় তো চিল্লাচিল্লি দেখে আর কি টিয়ারশেল গ্যাসটা উঠতেছিল আর কি, গ্যাসটা দেখে আমি আর কি জানলা বন্ধ করতে গেছিলাম, ওখানে হাত দিতে গেছি আর কি, তখন একটা আওয়াজ আসলো ভিতর। আওয়াজটা শুনেই আমি একটু ঝুঁকে গেলাম। আমি ঝুঁকছি তো আমার সাইড থেকে একটা বুলেট দিদা লাইগা, তারপর পিছে যা আমার যা। একটু কি দেখাবেন কিনা আপনার বুলেট যে দিক দিয়ে যেখানে লেগেছে? যে এখানে লেগেছে বড় বড়, এখানে দেখা যায়, এখানটা গিয়া আমার ভাতিজার ডান চোখ দিয়ে ঢুকা, মাথার পিছ দিয়ে বেরিয়ে ওই চোখ দেওয়ালে যা লাগছে। আচ্ছা, মানে আমাকে একটু যদি দেখাতেন যে আপনি কিভাবে আসলে, তখন কয়টা আনুমানিক, 7টা বা 7:30? জি, তখন 7টা বা 7:30 সময় হবে আর কি। দেখলাম ধোঁয়াটা উঠতেছিল, তো আমি জানালাটা বন্ধ করতে গেছিলাম এমনি। তো দেন গুলি যখন মানে আওয়াজটা শুনেই আমি এমনি লাগা থেকে এমনি ঝুঁকে গেছিলাম, একটু ঝুঁকে গেছি। যে আমার ভাতিজা পিছিয়ে দাঁড়ানো ছিল, ভাতিজা বলতে স্বামীর আমার পিছিয়ে ছিল আর কি। সে দেখতেছিল আমি জানালা বন্ধ করতে, সে বাইরে থেকে তাকিয়ে ছিল আর কি। আওয়াজটা শুনে আমি যখন ঝুঁকছি না, তখন তার গুলিটা আসছে আমার এই দিকে, আমার ভাতিজার ডান চোখের দিকে মাথা পিছ দিয়ে বেরিয়ে গেছে। মানে আপনি, আমি একটু দেখাতে চাই, আপনি এইভাবে জানালা লাগাইতে গেছিলাম আর কি, আওয়াজ শুনে একটু ঝুঁকছিলাম, এইভাবে ঝুঁকেছিলেন। এরপরে গুলিটা সরাসরি আপনার কাঁধে লাগে। কাঁধে লাগার পরে আপনার স্বামীর ছিল এখানে। জি জি, এখানে পরে মানে কোন জায়গায় আমি ঠিক বলতে পারি, পিছিয়ে ছিল আমার, পেছনে ছিল আপনার স্বামীর। তো স্বামীর উচ্চতা কতটুকু ছিল? উচ্চতা একটু
এতটুকু হবে। তার মানে আপনার গুলিটা যখন এখানে লাগে তখন হচ্ছে গুলিটা এটা লেগে যাওয়ার পরে সে আবার টার্ন করছে অন্যদিকে, মুভ করছে, সেই হচ্ছে আপনার হাইটটা মানে উচ্চতাটা কমে গিয়ে এই লেভেল, তো এতটুকু হাইট ছিল তো আপনার সামিট, তো সেক্ষেত্রে এটা লাগার পরে এখানে সরাসরি ডান চোখ, আচ্ছা, তারপরে ওখানে গিয়ে দেয়ালে গিয়ে আঘাত করে। তো এরপরে কি হলো আসলে, আপনি কি করলেন, আপনার ভাইস্তা কি করলো? এরপরে যখন দেখলাম আর কি গুলি লাগছে, আমি পিছিয়ে যখন তাকাই না, মানে পিছিয়ে যখন তাকাতে যাবো তখন আমার বোন ছিল, তখন সে চিল্লানি দিয়ে চিক করে দিচ্ছে। তো তার চিৎকারে আমি নিচে জায়গায় দেখি আমার ভাতিজা ফ্লোরে পড়ে আসছে এবং রক্ত দিয়ে পুরো ফ্লোর ফেটে গেছে। কারণ আমি দাঁড়াইছিলাম, তখন দাঁড়ানো অবস্থায় আমি যখন তার কাছে ধরতে যাবো তখন চিল্লানি শুনে আমার মেজো ভাই এবং আমার মা বা ভাবি ওরা তিনজন রুমে আসে, ভাইয়াকে মানে স্বামীরকে, তারপরে মেজোকে কোলে নিয়ে নিচের দিকে দৌড় দিয়ে একটা সিএনজিতে, তারপর আমার মার্কসের দিকে সাথে সাথে রওনা দিই। আচ্ছা, এখানে মনে হয় আপনারা তিনজন ছিলেন রুমে? জি, আমি, আমার বোন এবং ভাতিজা। আচ্ছা, বোন কতটুকু বয়স ছিল? বোন আমার সমানই প্রায়, খালি আমার থেকে 1 বছরের ছোট। সে আমার সাইডে এই রুমে এই সাইডে দাঁড়ানো ছিল। আর আরেকটা মনে অন্য বাসায় একটা ছোট বেবি ছিল, পাশের বাসায় একটা ছোট বাচ্চা ছিল। আর সামির এখানে দাঁড়ানো ছিল? জি, এখানে এই জায়গাটা দাঁড়ানো ছিল। আচ্ছা, এখন আরেকটা যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যখন যেহেতু আপনি নিজে আঘাত হয়েছেন, আঘাত পেয়েছেন, এখানে যখন আপনাকে বুলেট বা যে কোনো একটা সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন, এই সময়টাতে আশেপাশে কি কোনো হেলিকপ্টার যাওয়া শব্দ শুনেছেন কিনা, বা মানে র্যাবের কোনো ধরনের এই ধরনের কোনো কিছু আপনারা দেখেছেন কিনা, বা একটা শব্দ পাওয়া যাবে অবশ্যই হেলিকপ্টার আসলে, হেলিকপ্টার যদি উপর থেকে গুলি আসতো, তাহলে আপনার কাছে কি মনে হয় যে উপর থেকে গুলি করলে তো এটা এই দোতলা, আপনার এটা তো দোতলা কক্ষ, উপর থেকে দিলে তো মনে হয় না যে আপনার এই দোতলায় আসতে পারবে, 3 তলায় হতে পারতো বা 4 তলায় হতে পারতো যদি উপর থেকে গুলিটা করতো। এখন আপনি বলেন যে ওই টাইমটা আসলে কোনো ধরনের হেলিকপ্টার গিয়েছিল কিনা, বা এই ধরনের কোনো কিছু? ওই টাইমে আর কি সন্ধ্যা মাগরিবের টাইমে তেমন কোনো আওয়াজও ছিল না, একদম পুরো নিস্তব্ধ ছিল এলাকাটা। তো ওই সময় তো কোনো চিল্লাচিল্লি বা কোনো তেমন কোনো আওয়াজ ছিল না, খালি রাস্তায় একটু 2-3 মানুষ চিল্লাইতেছিল, দৌড়াইতেছিল আর কি একটুকি। তো হেলিকপ্টারের শব্দ তো পাইনি ওই সময়, আমি কোনো ধরনের হেলিকপ্টার চলে না, হেলিকপ্টার চলে না আসলে। আর আসলে এটা তো আসলে খেয়াল করা যায় না, বাসার মধ্যে সবাই খেলাধুলা করতেছে, হঠাৎ করে জাস্ট একটা শব্দ হলো, লোকজন দৌড়াদৌড়ি, তো টিয়ার শেলের গ্যাস থেকে বাঁচার জন্য আর কেউ জানলা বন্ধ করতে গেছে। তখন আসলে এক্স্যাক্টলি এভাবে দেখার কোনো ওয়ে ছিল না, বুঝতেও পারিনি। তবে যতটুকু শুনছে কোনো হেলিকপ্টার শব্দ পায়নি আর কি। আপনি তো বোনের পাশে ছিলেন, আপনি তো বাবা হিসেবে, আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনার সন্তানের সাথে শেষ কথাটা কি হয়েছে যদি একটু বলতেন আমাদের। আমার সন্তান শেষ বিকালবেলা যখন আমি বের হয়েছে আর কি, মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে আর কি, তখন সে বললো বাবা আমি একটু খেলতে যাবো আর কি বাইরে। তখন আমি আসলে দেশের পরিস্থিতি জানি, সেই হিসাব করে আমি তাকে অবশ্যই যেতে দিতে পারি না। আমি বলছি যে না, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, সবাই বাসায় থাকো। ওদেরকেও বলছি যে কেউ বাইরে যাবো না, সবাই বাসায় থাকো। তো ওরা সবাই বাসায় ছিল এই কথা অনুযায়ী। আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমরা এমনিও বাইরে থাকি না, এটা নর্মালি আমাদের জিনিসটা কালচারটাই বলেন আর কি, যে আমাদের ঘরে ছোট যারা আছে তারা সন্ধ্যার মধ্যে বাসায় ঢুকবে, বাসার সব পড়ালেখা শুরু করবে, এইভাবেই তো আসলে নর্মালি চলে, এইভাবেই ছিল। শেষ কথা আপনার ওটাই? আমার লাস্ট কথা ওইটাই ছিল। দুপুরবেলা কথা হয়েছিল ফুটবল নিয়ে, সে আর কি স্বামীর শেষ কথাটা কি বলেছে, যে আমি বাইরে খেলতে যাব, এটাই শেষ কথা? এটাই শেষ কথা ছিল। তো সেটা দুপুরে, এই তো মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে বাইরে থেকে ওর মার সাথে ঘুরে এসে আমাকে বললো বাবা আমি খেলতে যাবো। ওর মাকে বলছে ফার্স্টে, ওর মা সাপোর্ট করেনি আমাকে। ওর মা বললো যে তোমার ছেলে খেলতে যেতে যেতেছে এই অবস্থায়। আমি তখন আমাকে বলবো আমি একটু খেলতে যাই। পরে বললাম যে না, খেলতে যাওয়ার কোনো দরকার নেই, বাইরে পরিস্থিতি ভালো না, বাসায় থাক। আচ্ছা, এটাই লাস্ট ওয়ার্ড ছিল আমার ছেলের সাথে। একটু কিছু তার রুমের কিছু জিনিসপত্র আমাদেরকে একটু দেখাবেন, যে ও ব্যবহার করা জিনিসগুলো কি কি ছিল? এভরিথিং হিয়ার বিলংস টু হিম। এইখানে যা দেখতে পাচ্ছেন সবই তার। এটা তার পড়ার টেবিল ছিল, তার বই খাতা এখনো আছে, এই যে তার ব্যাগ, তার টুপি, তার পেন্সিল বক্স, এভরিথিং। এখানে 2-3টা খেলনা খালি নাই, ওগুলো পুলিশ তদন্তের খাতিরে নিয়ে গেছে। এই যে তার হাতে আঁকা, এই যে তার নাম লেখা, এই যে ড্রয়িংটা করা, এগুলো সবকিছু আপনি এই রুমের দেয়ালে কোনাকাঞ্চিতে যা পাচ্ছেন, এই যে তার কাপড় চোপড় এখনো আছে, এভাবেই আছে, এভাবেই থাকবে আজীবন। সবকিছু তার স্মৃতিতে ভরা এই রুম। দর্শক, স্মৃতি হিসেবে আসলে এখন স্মৃতিটাই শেষ সম্বল। যিনি এখানে দু একটি কথা বলবো তার সঙ্গে, যে
সরকারের পক্ষ থেকে কি ধরনের আপনারা সরকার পাশে থেকেছে কিনা আপনাদের? জি পাশে থেকেছেন। আমার গত 3 দিন আগে ফোন আসছিল প্রবাবলি গণভবন থেকে, আমাদের ইনফরমেশন নিয়ে আমাকে জানানো হয়েছে যে আগামীকাল আপনার গণভবনে আপনার পরিবারকে সাথে প্রধানমন্ত্রী দেখা করতে চান। আমরা সেই অনুযায়ী যাই। আমাদের 14 আসনের মাননীয় এমপি নিখিল সাহেব, ওনার মাধ্যমে আর কি আমার কাগজটা গেছেন। উনি আমাকে ডাকছিলেন পার্সোনালি, ওনার সাথে আমি 2 দিন ছিলাম। তো তারপরে আর কি গণভবনে ডাক আসে, আমরা যাই। আমাদের সাথে আরও 33টা পরিবার ছিল, টোটাল 34টা পরিবার। সবার সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেন। আফসোস প্রকাশ করা তো আসলে কারো ভাষা নেই। মাননীয় প্রধানমন্ত্রী সে একই কথাই বলছেন যে আসলে খুবই দুঃখজনক হয়েছে ঘটনা তদন্ত হবে। আমরা আসলে যতটুকুই পারতেছি এটা সহযোগিতামূলক একটা 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে, আর 50,000 টাকা নগদ ক্যাশ দেওয়া হয়েছে আমার ফ্যামিলির কাছে। আসলে ক্ষতিপূরণ তো আসলে পুষে উঠবে না, সন্তান হারানো এটা তো আসলে ক্ষতিপূরণ, আমি ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, আমার সন্তান আসবে না। একটু কি ছবিটা দেখাবেন কিনা সন্তানের ছবিটা একটু আমরা দর্শকদের একটু দেখাতে চাই। এই যে আমার সন্তানের ছবি। আমরা যত জানি যে আপনার সন্তান ফুটবল প্রেমী বা ফুটবল পছন্দ করে, তো দেখতে পাচ্ছেন আসলে 11 বছরের সামির আজ পৃথিবীতে নেই। সেটা আসলে বাবা হিসেবে তিনি যে ক্ষতিপূরণ যেটাই হোক না কেন, আসলে সন্তান হারা তো আসলে কখনোই সেটা পূরণ হবার নয়। তবু যে এখানকার যে চিত্র আমরা শুনতে পারলাম, জানতে পারলাম, সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। তারপরেও শেষ কথা বাবার মুখে একটাই, যারাই তার সন্তানকে গুলি করে মেরে ফেলেছে সে সন্ত্রাসী, সে যেই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান বাবা। এই ছিল এখান থেকে সবশেষ।